আমরা যখন বলি যে আচ্ছা ঠিক আছে গোলাম আজম যুদ্ধাপরাধ করেছে, তার প্রমাণ কি, তারা তখন দেখায় পেপার কাটিং যে ভারতীয় সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করতে সরকারকে, রাষ্ট্রকে সহায়তা করেন। তাহলে গোলাম আজম যদি যুদ্ধাপরাধী হয়, মাহফুজা নাম কি? আমি হাসিনার কোলে বসে টিকা খেয়ে সংবাদ সম্মেলন করেছি। এটা ছোটবেলায়, আমার তখন বয়স 5 বছর। আমি কখনো ছোটবেলায় আপনারা যেগুলোকে ইসলামী সাহিত্য বলেন পড়ি নাই, সর্বোচ্চ ওই মকসুদুল মুমিনিন, তারপর হচ্ছে তাবলিগি যে সমস্ত বইপত্র আছে সেগুলো পড়েছি। আমার বাসায় হুমায়ুন আহমেদ পড়তে দেওয়া হতো না, কারণ তার একটু চারিত্রিক নাকি সমস্যা আছে। কিন্তু জাফর ইকবাল নিয়ে কখনো কোনো আপত্তি ছিল না। আপনার দীপু নাম্বার 2 থেকে শুরু করে আপনার তার তো প্রতিটা উপন্যাসেই ওই যে কুমিরেলেস খাঁচকাটা যে কোনোভাবেই চলে আসতো কিছু বিষয়। হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু আত্মস্থ করেই বড় হয়েছি। 2008 সালে 29শে ডিসেম্বর নির্বাচন হলো। 2008 সালের 29শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন হলো। আমি তখন নানাবাড়ি নাটোরে, আমাদের তখন ক্লাস 5-এ, এখন তো পিএসসি এখনও আছে কিনা জানি না, আমাদের সময় পিএসসি ছিল না, বৃত্তি পরীক্ষা ছিল। বৃত্তি পরীক্ষা আর নাই না, তো আমাদের সময় বৃত্তি পরীক্ষা ছিল। বৃত্তি পরীক্ষা শেষ করে আমি গিয়েছি নানাবাড়িতে ভ্যাকেশনে। আমার খেয়াল আছে সে সময় আহাদ আলী সরকার, বিএনপির যে দুলু, তাকে পরাজিত করে নির্বাচিত হয়েছে। আমি রাতে খুবই আনন্দিত হয়েছি যে ঠিক আছে এবার তাহলে যুদ্ধাপরাধীদের ফাঁসি হবে, এবং বঙ্গবন্ধুর কন্যা সে এবার ক্ষমতায় আসবে। যখন 2010 সালে যখন প্রথম গ্রেফতারগুলো শুরু হচ্ছে, আমার রেসিডেন্সিয়াল মডেল কলেজের একজন শিক্ষক আছেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে উনি পড়াশোনা করেছেন। আমি আর বলছি না উনি কোথাকার সাথে কিসের সাথে যুক্ত আছেন, কারণ বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এবং আমরা বিপ্লবটাকে যেভাবে হ্যান্ডেল করছি তাতে আমি একটু আতঙ্কিত যে আমরা এটাকে টিকিয়ে রাখতে পারবো কিনা। সো এই কারণে আমি আর তার কোনো পরিচয়ের দিকে যাচ্ছি না। তো তার সাথে আমার তর্ক হতো, আমি তার কাছে প্রাইভেট পড়তাম এবং তার সাথে আমার খুবই তর্ক হতো। আমি বলতাম আম্মা এরা হচ্ছে ইসলামের বদনাম করেছে, এদের কারণে মানুষ ইসলামকে গালি দেয়, এরা জেনোসাইড কি ইসলামের সাথে আছে নাকি? তারপর নিজেদের মা বোনকে পাকার্মির হাতে তুলে দেওয়া, এগুলো ইসলামের কোথায় আছে? এদেরকে যদি ধরা হয়, এদেরকে যদি বিচার করা হয়, এদেরকে যদি ফাঁসি দেওয়া হয়, তাহলে সেটা ভালো জিনিস। তো তখন উনি আমার সাথে নানান যুক্তি তর্ক নিয়ে কথাবার্তা বলতেন। এখন টিপিক্যাল জামাতি লজিক যেরকম হয়, ওনার যুক্তিগুলো ওরকমই ছিল, খুব বেশি ভালো না। কিন্তু ওনার সাথে তর্ক করতে যে আমি কিছু ইন্ডিপেন্ডেন্টলি ঘাটাঘাটি করা শুরু করি এবং ডেভিলস অ্যাডভোকেটের মতন করে আমরা যাদেরকে শাহবাগী বলি তাদের সাথে বুঝতে চাই যে ভাই এই তর্ক যদি দেওয়া হয় তাহলে এটা রিপ্লাইটা কী হবে। শাহবাগীরা তো ইনটলারেন্ট। আমরা আজকে এই তথাকথিত তৌহিদি জনতা, এই যে ইসলামী আলফামেল বা ইসলামী কিশোর গ্যাং, এদের অসহিষ্ণুতা নিয়ে কথা বলি। 12-13 সালে শাহবাগীদের অসহিষ্ণুতা যে কী পরিমাণ ছিল, এক শাহবাগী আর এক শাহবাগীকে রাজাকার বলে খারিজ করতো এবং সেগুলো নিয়ে ডেইলি স্টার আবার কলামও লেখা হতো যে শাহবাগ আমাদেরকে কথা বলার সুযোগ দিচ্ছে না, এতটাই ইনটলারেন্ট ছিল। শহীদুল আলম, সে শাহবাগের পক্ষে নিউ ইয়র্ক টাইমসে কলাম লিখেছে, সেও রাজাকার গালি খেয়েছে। তো এটা তো একটা প্রবলেম ছিল। তারপরও আমি যখন ইন্ডিপেন্ডেন্টলি এই যে যখন এই যুক্তিতর্কগুলো ঘাটতে গেলাম, আচ্ছা ঠিক আছে ছোটবেলা থেকে তো শুনে এসেছি, জাফর ইকবাল তো বলে এসেছে যে এই যে দাড়ি টুপি, এই যে গোলাম আজম নিজাম, এরা রাজাকার। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি প্রমাণটা বের করি, দেখি অপরাধটা কোথায় করেছে এক্স্যাক্টলি, আমি এবার পিন পয়েন্ট করবো, বের করে নিয়ে আসবো এই অপরাধটা, এই মানুষটা হত্যার সাথে সে যুক্ত। যখন ঘাটতে গেলাম তখন আমি 2টা জিনিস আবিষ্কার করলাম। প্রথম জিনিস হচ্ছে আমি তাদেরকে অ্যাকচুয়ালি অপরাধী প্রমাণ করতে পারছি না। 2 নাম্বার জিনিসটা যেটা আবিষ্কার করলাম সেটা হচ্ছে আমি তাদের কাছে নিরাপরাধ এটাও প্রমাণ করতে পারছি না। এখন এখানে অনেকে হয়তো আইনের ছাত্র আছেন, আপনাদের জানার থাকার কথা পৃথিবীর সকল দেশে সকল আইনি ব্যবস্থার মূলনীতি হচ্ছে ইনোসেন্ট আনটিল প্রুভড আদারওয়াইজ। শাহবাগ আমাদেরকে মূলনীতি শিখিয়েছে যেটা পৃথিবীর সকল ফিলোসফি, সকল মোরাল ফিলোসফি, সকল হচ্ছিল আপনার যে আইনি কাঠামোর যে দার্শনিক ভিত্তি তার এক্স্যাক্ট অপোজিট। গিলটি আনটিল প্রুভড ইনোসেন্ট। বার্ডেন অফ প্রুফ আর প্রসিকিউশনের ঘাড়ে নাই, বার্ডেন অফ প্রুফ হচ্ছিল আমার ঘাড়ে। আমি আপনাকে হুট করে বললাম এই আপনি যুদ্ধাপরাধী, আর আপনাকে প্রমাণ করতে হবে আপনি যুদ্ধাপরাধী না। এইটা থেকে শাহবাগের সাথে আমার প্রথম বিরোধ। ঠিক আছে,
আমি আবারও বলছি, আপনি হয়তো খেয়াল করে দেখেছেন, আমি যখন সাইদি বলি, সাইদি সাহেব বলি না, মাওলানা সাইদি বলি না, কারণ আমি ছোটোবেলা থেকে ওই কালচারের মধ্যে বড় হইনি। আমি আজ পর্যন্ত বলছি সাইদির একটা ওয়াজও আমি শুনিনি, একটা ওয়াজও শুনিনি। কারণ কি? খুবই সিম্পল, আমার রুচির সাথে সেটা যায় না। এখন আমার রুচির সাথে একটা জিনিস যায় না, বা হয়তো তার দুইটা কথা আমার খারাপ লেগেছে, একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা সে ভুল দিয়েছে, এই জন্য তাকে আবার ফাঁসি দিয়ে দিতে হবে? এই জন্য কি সে যুদ্ধাপরাধী? তাহলে শাহবাগের সাথে আমার বিরোধটা শুরুটা হচ্ছে এখান থেকে, একদম পিওরলি কোট অ্যান্ড কোট সেকুলার জায়গা থেকে। আমি 2013 সালের ফেব্রুয়ারি মাসে জামাত ইসলামীর সাথে তো যুক্ত থাকার সুযোগ নাই। আমি যতদূর জানি জামাত ছাত্রদেরকে অ্যাডমিট করে না, করে কিনা জানি না, বোধহয় করে না, কারণ আমি তো ছিলাম না, জানি না ওদের নীতি। ছাত্র শিবিরের সাথে আমি যুক্ত ছিলাম না, তবে অনলাইনে আমি লেখালেখি করতাম, ব্লগ লিখতাম, ফেসবুক লিখতাম। যারা আমাকে বহুদিন ধরে চেনেন তারা জানেন যে 2012-11 সাল থেকে আমি পরিচিত, এবং ওই সময় এই যে আপনারা যারা শাহবাগী বলেন তাদের সাথে আমার বিরোধ, কিন্তু আমি ছাত্র শিবিরের সাথে যুক্ত ছিলাম না। 2013 সালের 28শে ফেব্রুয়ারি আমি সিদ্ধান্ত নেই যে এটা আর বরদাস্ত করা সম্ভব না, একটা ট্র্যাভিস্টি অফ জাস্টিস হচ্ছে, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এইটা শুধুমাত্র সাইদির ব্যাপার না, ব্যক্তি সাইদির ব্যাপার না, দল হিসাবে জামাত বা ছাত্র সংগঠন হিসেবে ছাত্র শিবিরের ব্যাপার না, এটা আমাদের সবার ব্যাপার। কালকে যদি আপনাকে আমাকে একটা কোনো একটা কথা বলে দিয়ে দিল ফাঁসি বা দিয়ে দিল সাজা, আপনি কি করবেন? এইটা হচ্ছে ফান্ডামেন্টাল, এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালের ব্যাপার। এখানে সেকুলার বলে কোনো কিছু নাই, ইসলামিস্ট বলে কোনো কিছু নাই। আপনার কোনো সেকুলার ফিলোসফি দিয়ে আপনি এটাকে করতে পারবেন, এটাকে আপনি নালিফাই করতে পারবেন যে না, যে ভুয়া বিচারে ফাঁসি দিয়ে দেওয়া হোক। আমরা যখন হাসিনার বিচার করছি, তাহলে হাসিনার জন্য আমরা আইন সংশোধন করে, দেখেন ট্রাইব্যুনালের আইন এত জঘন্য ছিল যে এখন আমাদের চোখের সামনে ঘটা যে হাসিনার অপরাধ, সেটার বিচার করার জন্য আমরা ওই আইনে আর বিচার করতে পারছি না। আমরা বলছি যে এই আইনটাকে সংশোধন করে হাসিনাদের একটু অধিকার দিতে হবে, কারণ ওই আইনে কোনোভাবেই নিরপরাধ নিজেকে প্রমাণ করা সম্ভব না। ট্রাইব্যুনালের এভিডেন্স ল কী ছিল জানেন? যদি কোনো পত্রিকায় ধরেন ফেসবুক স্ট্যাটাসে আজকের যুগে ভিডিওতে কেউ একজন বলে হ্যাঁ আমি দেখছিলাম যে ওই অপরাধ করছে, ওটাও এভিডেন্স। এবং এই সমস্ত হিয়ারসে পেপার কাটিং বেসড কোর্ট প্রসিজিওর রায়ের কারণে ব্রিটিশ সুপ্রিম কোর্ট থেকে বলেছে এই ট্রাইব্যুনালের কোনো কিছুই গ্রহণযোগ্য না। এই ট্রাইব্যুনালের উপর বিশেষ করে আপনি যদি কাউকে যুদ্ধাপরাধী বলেন সভ্য দেশে, সেই ব্যক্তি আপনার নামে লাইবেল কেস করতে পারবে, যেটা চৌধুরী মঈনুদ্দিন দেখিয়েছেন। ব্রিটিশ সুপ্রিম কোর্টের কথা, লালাল্যান্ডের কথা না, ঠিক আছে? তো আমার সাথে শাহবাগের বিরোধের জায়গাটা এখান থেকে। আমরা যখন ট্রাইব্যুনাল নিয়ে কথা বলি তখন আমাদেরকে এই কথাগুলো বলতে হবে, এখান থেকে শুরু করতে হবে। বিষয়টা ফাঁসির না, যে ফাঁসি সভ্য নাকি সাজা সভ্য। প্রথম কথা হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রায়াল। দেখেন শাহবাগ পুরো বিষয়টাকে ফ্রেম করেছিল কিভাবে, যুদ্ধাপরাধীদের বিচার। এবং আমরা অনেক সময় কথা বলার সময় এইভাবে কথা বলি, এটা আমাদের মাথার মধ্যে তারা গেঁথে দিয়েছে। আপনি যখন বলেন যে যুদ্ধাপরাধীদের বিচার, তখন কি আসলে আর বিচারের কোনো কিছু অবশিষ্ট আপনি রেখেছেন? আপনি তো ঘোষণায় দিয়ে দিয়েছেন যে ও যুদ্ধাপরাধী। আপনি অপরাধের বিচার করতে পারেন, আর অপরাধীকে আপনি সাজা দিতে পারেন, ক্ষমা করতে পারেন, কিন্তু বিচার করতে পারেন না। বিচারের কাজই তো গিল্ট ডিটারমাইন করা। এই যে ডেভিড বার্গম্যান, সে কয়েকদিন আগে বর্তমানে যারা ট্রাইব্যুনালে প্রডিউস করা হয়েছে তাদের ব্যাপারে বলছে, তা আনসার্টিনিটি তো থাকতে হবে। নট গিল্টি ভার্ডিক্টের তো একটা স্কোপ থাকতে হবে। আগে থেকে যদি আমরা ধরেই রাখি সে গিল্টি, এবং সেই অনুযায়ী আমরা ডিজাইন করি যে কি কি কাজ করলে গিল্টি ভার্ডিক্ট আসবে, ওটাকে বিচার বলে না, ঠিক আছে? আমাদের শাহবাগের সাথে আপত্তিটা এই জায়গাতে। আমরা দেশ হিসাবে, জাতি হিসাবে উই হ্যাভ ফেইলড আওয়ারসেলভস। কিভাবে? 2012 সালের দিকে এসি নিয়েলসন জরিপকারী প্রতিষ্ঠান, তারা একটা জরিপ করেছে, ঠিক আছে, যে ট্রাইব্যুনাল কি ফ্রি অ্যান্ড ফেয়ার। ওভারওয়েলমিং মেজরিটি বলেছে যে ট্রাইব্যুনাল ফ্রি অ্যান্ড ফেয়ার না। তারপর বলেছে যে তাহলে ট্রাইব্যুনালে যেটা হচ্ছে এই যে এখানে নেতাদেরকে ধরা হচ্ছে, তারপর তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, ফাঁসির বিষয়টা তখন আসে না, বা তাদেরকে সাজা দেওয়ার বিষয়টা এসেছে, এইটাকে আপনারা সাপোর্ট করেন কিনা? সেই একই ওভারওয়েলমিং মেজরিটি বলেছে যে তারা এটাকে সাপোর্ট করে।
অর্থাৎ শাহবাগ নিজেও জানতো যে এটা কোনো বিচার হচ্ছে না। আচ্ছা দেখেন, বিচারে যদি সরকারি হস্তক্ষেপ না থাকে তাহলে রায়ের বিরুদ্ধে সরকারের কাছে আন্দোলন কেন হলো? তাহলে শাহবাগও জানতো যে আসলে বিষয়টা আদালতের না, বিষয়টা একটা রাজনৈতিক বিষয় যেটা সরকার দ্বারা, গণভবন দ্বারা নিয়ন্ত্রিত, তাই না? এই যে ভুয়া বিচারে যেন তেন উপায়ে আমি যাকে দেখতে পছন্দ করি না, যার কথা আমার পছন্দ হয় না, যাকে দেখতে আমার একটু মোল্লা টাইপের মনে হয় কোনো এক কারণে, আজগুবি কারণে, তাকে আমাকে মেরে ফেলতে হবে। এবং যেহেতু আমি আমার হাতটা ময়লা করতে চাই না, আপনার যে ইসলামপন্থী যে সন্ত্রাসবাদী আছে এদের সাথে শাহবাগীদের পার্থক্যটা হচ্ছে এই জঙ্গিরা নিজের হাতে মানুষকে কোপ মারে, আর শাহবাগীরা তারা অনেক সভ্য ভদ্র, তারা তো আইভি লীগ থেকে পড়ে এসেছে, ডেইলি স্টারে কলাম লেখে, প্রথম আলোর সাংবাদিক, হ্যাঁ প্রথম আলোর কলাম লেখক, তারা নিজেরা কোপ মারে না, হাত গন্ধ করবে না, তারা রাষ্ট্রকে বলে ফাঁসি দিয়ে মেরে ফেলো। ঠিক আছে, দেখে মনে হয় কত সভ্য, নর্থ এন্ডে বসে কফি খাচ্ছে, হ্যাঁ তার সাথে আমার একটা যায় ভাইব ম্যাচ করে। আসলে তার মতো হিংস্র সিস্টেমিক ভায়োলেন্স ইনফ্লিক্ট করার ক্ষমতা আর কারণেই। একটা ইসলামপন্থী সন্ত্রাসবাদী দায়েশ, আল কায়দা আপনাকে যদি হুমকি দেয়, আপনি দেশের রাষ্ট্রের আইনের কাছে আশ্রয় চাইতে পারবেন? যদি রাষ্ট্র আপনাকে হেফাজত করতে অক্ষম হয়, আপনি বিদেশে অ্যাসাইলাম নিতে পারবেন। কিন্তু শাহবাগ যদি আপনার পেছনে লাগে, দেশের জুডিশিয়ারিকে, ইন্টারন্যাশনাল জনমতকে এবং তারপর ইন্টারন্যাশনাল মেকানিজমকে, আপনার ক্রিমিনাল রেকর্ড প্রডিউস হয়ে যাবে যদি শাহবাগ আপনার নামে কেস ফাইল করে, তারা তো যদি সিস্টেমকে মোবিলাইজ করে, আপনি দেশে বিপদ দিতে তো পড়বেন, বিদেশেও আপনার নাম ক্লিয়ার করতে আপনার অতিষ্ঠ হয়ে যেতে হবে, আপনি কোথাও আশ্রয় পাবেন না। এটা হচ্ছিল শাহবাগের ভিশাসনেস। ঠিক আছে, আমরা যখন ট্রাইব্যুনাল নিয়ে বা শাহবাগ নিয়ে কথা বলি, অনেক সময় আমরা আননেসেসারিলি বিষয়টাকে আইডেন্টিটি পলিটিক্সের মধ্যে ঢুকিয়ে ফেলি। আইডেন্টিটি পলিটিক্স তো এটা শাহবাগের পার্ট, এটা তো নিঃসন্দেহে, কিন্তু এখানে একটা কমন হিউম্যানিটির গ্রাউন্ডের আসার সুযোগ আছে, যেই প্রসঙ্গে আপনি তথাকথিত সেকুলার বা তথাকথিত ইসলামিস্ট যাই হন না কেন আপনি একমত হতে পারেন। সেই একমত হওয়ার জায়গাটা হচ্ছে ভুয়া বিচারে কাউকে মারা যাবে না, ঠিক আছে, ভুয়া সাক্ষী এগুলো দিয়ে কাউকে মারা যাবে না। এখন দেখেন এই যে এটা তো গেলাম হচ্ছে প্রসিডিউরাল যে সমস্ত আলোচনা। বাংলাদেশে একটা সমীকরণ প্রডিউস করা হয়েছে যে যারা 1971 সালে পাকিস্তানকে সমর্থন করেছে তারা রাজাকার, আর যারা রাজাকার তারা যুদ্ধাপরাধী। আর একটা সমীকরণ প্রডিউস করা হয়েছে যারা 1971 সালে পাকিস্তানের বিরোধিতা করেছে তারা মুক্তিযোদ্ধা, আর যারা মুক্তিযোদ্ধা তারা যুদ্ধাপরাধের বিরুদ্ধে এবং ইনসাফের পক্ষে। এই বয়ানটাকে আমাদের চ্যালেঞ্জ করতে হবে ইনসাফের স্বার্থে, জাতি হিসাবে আমাদের এগিয়ে যাওয়ার স্বার্থে। আপনি আমেরিকাতে যান, আমেরিকার প্রগতিশীল সেকুলার ভয়েসরা তারা অ্যাকনলেজ করে, তারা ক্রমাগতভাবে বলে যে দিস নেশন ওয়াজ বর্ন ইন সিন, স্লেভারির মাধ্যমে এই নেশন বর্ন হয়েছে। আপনি ব্রিটেনে যান, সেই ব্রিটেনে তারা তাদের কলোনিয়াল পাস্ট হরর নিয়ে সেকুলার প্রোগ্রেসিভ ফোর্সরা তারা সচেতন এবং তাদের মধ্যে গ্লানি আছে, রিপারেশনের চিন্তাও তারা করে। আমাদের জন্মটা কিভাবে হয়েছে 1971 সালে সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। রাজাকার এটা একটা বাহিনী, নিয়মিত বাহিনী, বর্তমানের আনসার ফোর্স। এখন 2024 সালের জুলাইতে একটা গণহত্যা হয়েছে এবং সেই গণহত্যা আনসাররা কি ভূমিকা রেখেছে সেটা আমরা দুইভাবে জানি। এক নাম্বার হচ্ছে জুলাইয়ের যে ভিডিওগুলো থেকে জানি, আর দুই নাম্বার হচ্ছে বিপ্লবের পর সচিবালয়ে আমরা একটা আনসার লীগ দেখেছিলাম না? তাহলে এখন আনসারের সদস্য হইলেই সে কি গণহত্যাকারী? তা তো আমরা বলতে পারছি না, তাই না? আচ্ছা, তাহলে মোদ্দা কথা হচ্ছে রাজাকার হলে কেউ যুদ্ধাপরাধী না, তাকে যুদ্ধাপরাধটা করে দেখাতে হবে। ইনফ্যাক্ট আপনি আন্তর্জাতিক যত আইন কানুন আছে সেগুলো দেখেন, যুদ্ধ করাটাও যুদ্ধাপরাধ না। পাকিস্তানের হয়ে বক্তব্য দিয়েছে, বিবৃতি দিয়েছে, এটা তো যুদ্ধাপরাধ নাই। পাকিস্তানের হয়ে যুদ্ধ করাটাও যুদ্ধাপরাধ না। যুদ্ধাপরাধ হচ্ছে
যুদ্ধ করার সময় সিভিলিয়ানকে হার্ম করা, যুদ্ধের যে নিয়মকানুন আছে সেগুলো হার্ম করা। আজকে আমরা ডিসেম্বর মাসে কথা বলছি, আপনারা জানেন এই ডিসেম্বর মাসে আমাদের একটা বন্ধু রাষ্ট্র, কারো কারো ভাষায় স্বামী রাষ্ট্র, কেমিক্যাল উইপেন ড্রপ করেছিল আসমান থেকে বা আকাশের মাধ্যমে, নাপাম বোম, আমাদের দেশের মানুষকে মেরেছে। এটা হচ্ছে যুদ্ধাপরাধ। সে আমাদের পক্ষে না বিপক্ষে করেছে সেটা বিষয় না, কথা হচ্ছে সে হার্ম করেছে কিনা, যুদ্ধের নিয়ম নীতি লঙ্ঘন করেছে কিনা, সেটা যেই করুক। 2016 সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছিল যুদ্ধের সকল পক্ষকে যেই অপরাধ করে থাকুক না কেন তাকে আইনের আওতায় আনতে হবে। ডেইলি স্টার খেপে গেছে, কলামের পর কলাম লিখেছে, হ্যাঁ এত বড় কথা, যুদ্ধাপরাধ মানে তো শুধু পাকিস্তানি, অন্যরা কিভাবে যুদ্ধাপরাধ করবে? এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। পাকিস্তানকে সাপোর্ট করা আর রাজাকার বাহিনীর সদস্য হওয়া এক? রাজাকার বাহিনীর সদস্য হওয়া আর যুদ্ধাপরাধ করা এক? যুদ্ধাপরাধের মধ্যে আবার ডাইমেনশন আছে না? দেখেন শাহবাগ সব মুছে দিয়েছে। আপনাদেরকে আমি এটা, আপনারা রায়টা পড়ে দেখবেন। শাহবাগের স্লোগান ছিল যে কতে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার, তাই তো? ট্রাইব্যুনালে কাদের মোল্লার বিরুদ্ধে রাজাকার হওয়ার অভিযোগটাই আনা হয়নি। রাজাকার তো একটা বাহিনী, ওই বাহিনীর সদস্য কাদের মোল্লা ছিলেন, এটা ট্রাইব্যুনালে হাসিনা অভিযোগই করে নাই। কিন্তু শাহবাগে তারা, আমরা তো সবাই জানি সে রাজাকার। অভিযোগটা ছিল আল বদরের সদস্য হওয়ার। সেটা সত্য কি মিথ্যা সেটা পরের বিষয়, কিন্তু অভিযোগটাই কিন্তু করা হয় নাই রাজাকার হওয়ার। গোলাম আজমের ব্যাপারে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির অভিযোগ আনা হয়েছে রাজাকার বাহিনীর। কিসের উপর ভিত্তি করে জানেন? যে ধরেন এই যে আনসারের এখন যদি একটা সম্মেলন হয় বা আনসারের যদি কোনো একটা বক্তব্য দেওয়া হয়, ধরেন জুলাইয়ের 25-26 তারিখের দিকে বক্তব্য দিতে পাঠানো হয়েছে, সেখানে শায়েখ আহমদুল্লাহকে ডাকা হয়েছে। শায়েখ আহমদুল্লাহ যে সেখানে ধর্মের কথা শুনে এসেছেন এবং বলেছেন যে আনসাররা ভালো করুক, ইয়ে করুক, যারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তাদেরকে প্রতিহত করতে পারুক, এরকম একটা বক্তব্য দিয়েছে। এটার বেসিসে আমরা কি বলতে পারি, শায়েখ আহমদুল্লাহ বা এরকম কোন একটা হুজুর যে যদি বলে সে রাজাকার বাহিনীর সুপিরিয়র কমান্ড রাখে বা আনসার বাহিনীর সুপিরিয়র কমান্ড রাখে, সে গণহত্যাকারী। গোলাম আজম এরকম একটা বক্তব্য দিয়েছিলেন রাজাকার বাহিনীতে, যে ওই বক্তব্যের উপর বেসিস করে ট্রাইব্যুনাল বলছে যেহেতু সে একটা বক্তব্য দিয়েছে, ধর্মীয় বক্তব্য দিয়েছে এবং ধর্মের একটা ইনফ্লুয়েন্স আছে, তার কাজে রাজাকার বাহিনী যা করেছে সব কিছু দায়িত্ব তার, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি। এই জিনিসগুলো জানতে হবে। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা ডকুমেন্টেশনে সঠিক যুক্তি তর্ক বলার ক্ষেত্রে খুবই দুর্বল, মারাত্মক রকমের দুর্বল। আমাদের এখন কাজ ছিল, এটা আমি শেয়ার করেছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ট্রাইব্যুনালের সময় প্রসিকিউশন যে সকল উইটনেসগুলোকে উপস্থাপন করেছে আমাদের এখানে যে ভিকটিম আছেন, শহীদরা আছেন, তাদের বিরুদ্ধে, সেই উইটনেসদের 2-1 বাদে, যে শাহরিয়ার কবিরের মতন কিছু চিহ্নিত পেইড লোকজন বাদে, বাকি সবাই কিন্তু আসলে তারা নিজেরাও ভিকটিম, তারা নিজেরাও জুলুমের শিকার। তাদের ইন্টারভিউগুলো নেওয়া, কোনো রাজনৈতিক দল এটা করেনি। আমি কোনো পার্টিকুলার দলকে বলবো না, একটা অবিচারের বিচার করাটা এটা কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের কাজ না, এটা জাতি হিসাবে আমাদের সবার কাজ, সকল রাজনৈতিক দলের কাজ, কিন্তু এটা আমরা করিনি। আমরা শহীদদেরকে ভাগ বটোয়ারা করে ফেলেছি। সুখরঞ্জন বালিকিনে আমাদের একটা প্রেস ক্লাবে সময় 26শে জুলাই সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, ডেইলি স্টারের এডিটর মাহফুজ আনাম কলাম লিখে বলেছে যে সরকারকে তারা সহায়তা করবে স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে প্রতিহত করতে। আমরা যখন বলি যে আচ্ছা ঠিক আছে গোলাম আজম যুদ্ধাপরাধ করেছে, তার প্রমাণ কি, তারা তখন দেখায় পেপার কাটিং, যে ভারতীয় সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করতে সরকারকে, রাষ্ট্রকে সহায়তা করেন। তাহলে গোলাম আজম যদি যুদ্ধাপরাধী হয়, মাহফুজ আনাম কি? তো দেখেন যুদ্ধাপরাধ আপনাকে দেখাতে হবে। আজকে বলা হচ্ছে যে ঢালাও মামলা হচ্ছে, হ্যাঁ, যে শুধুমাত্র সরকারের মন্ত্রী ছিল বা সরকারপন্থী সাংবাদিক ছিল বা কোনোভাবে ছবি আছে পুলিশের বড় কর্মকর্তাদের সাথে, সে কারণে কাউকে যুদ্ধাপরাধী বলা যাবে না। অথচ ট্রাইব্যুনালে, যেই ট্রাইব্যুনালে শহীদদেরকে শহীদ করা হয়েছে, সেই ট্রাইব্যুনালের এভিডেন্স ল অনুসারে গোলাম আজম যে টিক্কা খানের সাথে বৈঠক করেছেন, এটার ছবি দিয়েও ফাঁসি দিয়ে দেওয়া যায় গোলাম আজমকে। ওই বৈঠকে কি বলেছে যে গণহত্যা করিও না নাকি গণহত্যা করো, ওটা দেখার বিষয় না, ওই যে বৈঠক করেছে এটাই তো প্রমাণ যে সে যুদ্ধাপরাধী। এই বিষয়গুলো আপনাদেরকে চ্যালেঞ্জ করতে হবে, এই ন্যারেটিভটা।
ঠিক আছে? এটা হচ্ছে আমাদের শাহবাগের যে এই ট্রাইব্যুনাল সংক্রান্ত যে বিষয়টা, সেটার ফান্ডামেন্টাল বিষয়। হোয়াট ইজ ওয়ার ক্রাইম, হোয়াট ইজ ওয়ার ক্রাইম। এইটা 24 আমাদেরকে একটা অফুরন্ত ভালো সুযোগ এনে দিয়েছে এই কারণে যে এখন আর একটা বিচার হবে। ওরা যে কথাগুলো বলবে ওদেরকে প্রশ্ন করবেন, 71 প্রসঙ্গে কি তারা এই স্ট্যান্ডার্ড মেনটেন করে? যুদ্ধটা হয়েছে পাকিস্তান আর্মির সাথে, কিন্তু শাহবাগের কথা শুনলে মনে হয় যুদ্ধটা হয়েছিল জামাত ইসলামের সাথে। যুদ্ধটা হয়েছে ইয়া আর ভুট্টোর সাথে। বাই দ্য ওয়ে, ভুট্টো সেও কিন্তু কোট আনকোট সেকুলার, প্রগতিশীল। তার যে নাতি সে কিন্তু প্রোগ্রেসিভ, LGBTQ সাপোর্ট করেন, ঠিক আছে? এবং সেও সোভিয়েতপন্থী। এবং যুদ্ধের পরে বাংলাদেশে যে সরকার হলো সেই সরকারও সেকুলার, সোশ্যালিস্ট এবং সোভিয়েতপন্থী। একটা বিশেষপন্থী বামপন্থী গোষ্ঠী তারা 71কে দুইটা বিশেষ জন্তুর লড়াই বলেছিল। আমি আর সেটা বলছি না, কারণ তারা বলতে পারে, তারা তো বামপন্থী সেকুলার, আর আমার মাথায় টুপি আজকে পরে এসেছে, আমি তো বলতে পারি না, আমার সেকুলার প্রিভিলেজ নাই। বললে তখন আবার আর একটা ফাঁসি চায়ের মতন একটা অবস্থা তোরা তৈরি করবে। এই বিষয়গুলো আমরা যদি সঠিকভাবে বলতে না পারি তাহলে শাহবাগ বিষয়টা আমরা সলভ করতে পারবো না। আমাদেরকে জনগণের কাছে যেয়ে যে এগুলো বোঝাতে হবে, বিশেষ করে শহুরে মধ্যবিত্ত সমাজের কাছে। আমরা মনে করি যে জনগণ তো আমাদের পক্ষেই আছে। দেখেন, জনগণ আমাদের পক্ষে আছে এটা সত্য, গ্রামের মানুষজন তারা জানে, কিন্তু ব্রেইন ওয়াশিংটা হয় এই যে এই সমস্ত যে সমাজ ও বিশ্ব পরিচয়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, হ্যাঁ, এই বই দ্বারা, তারপর হচ্ছে ওই যে প্রথম আলো, ডেইলি স্টারের রিপোর্টিং, এগুলো দ্বারা প্রভাবিত হয় হচ্ছে ঢাকার বড় বড় স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা। তাদের কাছে যেয়ে তাদের সাথে সম্পর্ক তৈরি করে তাদেরকে এইভাবে বোঝাতে হবে, ব্যক্তিগত সম্পর্ক, তাদের কাছে যেন এই কথাগুলো পৌঁছায়। সেজন্য দেখেন, আমরা নিজুম মজুমদার, কেউ কেউ আবার তার প্রথম নামটা একটা বিশেষ ক্লিনিং সামগ্রী দিয়ে প্রতিস্থাপিত করেন, তাকে দিয়ে আমরা অনেক প্রতিবাদ করি, অনেক কথা বলি, কিন্তু এই লোকের একটা গুণ আছে যেটা আমাদেরকে স্বীকার করতে হবে। সে তো বই লিখেছে এবং সে ডেভিলস অ্যাডভোকেটের মতন একটা বাজে জিনিসের পক্ষে, বেইনসাফের পক্ষে, জুলুমের পক্ষে কত শত ধরনের কুযুক্তি উপস্থাপন করা যায়, এবং স্নিগ্ধ আর মুগ্ধ একই ব্যক্তি টাইপের কত ধরনের যুক্তি। দেখেন, এই যে একই ব্যক্তি না, এটা আগেও ছিল, দেলু, তারপর দেলোয়ার হোসেন সাইদি, তারপর হচ্ছে কসাই কাদের মোল্লা, এটা ছিল। আমাদের মধ্যে কেউ কিন্তু এই কাজটা করেনি। আমরা একটা বইও লিখেছি আজ পর্যন্ত। দেখেন, কোনো পার্টি আপনাকে সাপোর্ট করবে কিনা আপনি এটার জন্য বসে থাকবেন, কারণ আমরা যদি আজকে পার্টি সাপোর্টের অপেক্ষায় বসে থাকতাম, এখানে তো আমরা জড়ো হতে পারতাম না। আপনি করেন, মানুষ আপনাকে, জনগণ আপনাকে সহায়তা করবে। এটার মাধ্যমে আপনি আপনার সোশ্যাল স্ট্যান্ডিং, পরিচিতি থেকে শুরু করে আপনার বই লিখে তো একটা ভালো গবেষণা হলে যদি এটা বেস্ট সেলার হয়, সেখান থেকেও তো কিছু অর্থ আসে, হালাল উপার্জনের রাস্তা। কিন্তু আমরা কেউ এই ফিকিরটা করি না, শুধু গলাবাজি করি। এবং আমাদের মধ্যে কেউ কেউ আছেন তারা কিছু উগ্র আচরণ করেন, যেগুলো একদমই সহায়ক না। আমি আশা করব আজকে থেকে আপনারা আমাদের এই যে আলোচনা, সেখান থেকে কিছু বিষয় বুঝতে পারবেন এবং আপনারা মানুষের কাছে পৌঁছাবেন, যেই অডিয়েন্সের কাছে পৌঁছানো দরকার সেই অডিয়েন্সের কাছে, যারা অলরেডি আমাদের ব্যাপারে জানে, এই লোকগুলোর উপর যে বেইনসাফ হয়েছে সেটা জানে, এবং এই বেইনসাফ যে আসলে কতগুলো লেয়ারে ফ্লড সেটা জানে। তাদের কাছে বলে লাভ নাই। যারা সাইদির মাহফিলে গিয়েছে তাদের কাছে যে যদি বলেন সাইদি নিরাপরাধ, ডাজন্ট মেক এনি সেন্স। তারা তো এমনিতেই জানে। যারা কখনো যায়নি, হেট করে, তাদের কাছে পৌঁছাতে হবে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না।